অভিযানের চূড়ান্ত ব্রিফিং। এই প্রথমবার শেখ সাহেবকে উৎখাত করার অভিযান পরিকল্পনা অংশগ্রহণকারী অফিসারদের সামনে প্রকাশ করা হলো। কমান্ডার মেজর ফারুক টেবিলের উপর ছড়িয়ে দিলেন ঢাকা শহরের ম্যাপ। কালো ইউনিফর্ম পরা ফারুক রহমান, পিঠে ঝুলছে স্টেন গান, দৃঢ় চেহারা নিয়ে অভিজ্ঞ কমান্ডারের মতো তিনি তার অপারেশন অর্ডার শোনালেন অফিসারদের। ম্যাপে টার্গেট চিহ্নিত করাই ছিল। প্রধান টার্গেট ৩২ নম্বর রোডে শেখ সাহেবের বাড়ি সরাসরি আক্রমণ করা হবে। আক্রমণের দায়িত্বে তারই ইউনিটের বিশ্বস্ত অফিসার মেজর মহিউদ্দিন। বাসাকে ঘিরে ধরা হবে দুটো বৃত্তে, ইনার সার্কেল এবং আউটার সার্কেল। ইনার বৃত্তের গ্রুপ বাসার উপরে সরাসরি আক্রমণে অংশ নেবে। আউটার বৃত্তের গ্রুপ রক্ষী বাহিনী ও বাইরের যে কোনো আক্রমণ ঠেকাবে। আউটার বৃত্তের অফিসার থাকবে মেজর নূর ও মেজর হুদা। ২৭ নম্বর রোড, সোবাহানবাগ মসজিদ, লেক ব্রিজ এরিয়ায় রোড ব্লক সৃষ্টি করা হবে। প্রধান টার্গেট শেখ সাহেবের বাসায় আক্রমণের সাথে সাথে একই সময় আক্রমণ চালানো হবে ধানমন্ডিতে অবস্থিত শেখ ফজলুল হক মনি এবং শেখ সাইনিয়াবাদের বাসা। ফারুক মেজর ডালিমকে শেখ সাহেবের বাসার আক্রমণে উপস্থিত থাকতে বললেন, কিন্তু ডালিম পূর্ব সম্পর্কের অজুহাতে সেই আক্রমণ গ্রুপে না থেকে স্বেচ্ছায় শেখ সাইনিয়াবাদের বাসায় আক্রমণের দায়িত্বভার গ্রহণ করলেন। গ্রুপ কমান্ডার মেজর ডালিমকে একটি হেভি মেশিন গান সংযোজিত দ্রুত গতির জিপ দেওয়া হলো। সাথে দেওয়া হলো প্রচুর অ্যামুনিশন ও গুলি এবং এক প্লাটুন ল্যান্সার সৈন্যসহ একটি বড় ট্রাক। শেখ মনির বাসায় আক্রমণের দায়িত্বে থাকলেন ফারুকের পরম বিশ্বস্ত রিসালদার মুসলিম উদ্দিন। রেডিও স্টেশন ও ইউনিভার্সিটি নিউ মার্কেট এরিয়ার নিরাপত্তা গ্রহণে থাকেন মেজর শাহরিয়ার। এই গ্রুপটি সম্ভাব্য বিডিআর আক্রমণ মোকাবেলা করবে। তার সাথে রইল এক কোম্পানির সৈন্য। অপারেশনের প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল রক্ষী বাহিনীকে প্রতিহত করা। শেখ সাহেবের বাসা যখন আক্রান্ত হবে তখন প্রবল প্রতি আক্রমণের আশঙ্কা ছিল সাভার ও শেরেবাংলা নগরে অবস্থিত কয়েক হাজার রক্ষী বাহিনী থেকে। অপারেশন কমান্ডার মেজর ফারুক তার ট্যাঙ্ক বাহিনী নিয়ে রক্ষী বাহিনীকে প্রতিহত করার দায়িত্ব স্বয়ং তার কাঁধে গ্রহণ করলেন। ২৮টি ট্যাঙ্ক এবং ৩৫০ জন সৈন্য নিয়ে লড়বেন রক্ষী বাহিনীর সাথে। যদিও ট্যাঙ্কের কামানের গোলা তার কাছে ছিল না, তবে তার ট্যাঙ্কগুলোর মেশিনগানগুলোতে মজুদ ছিল পর্যাপ্ত গুলি। ডিসমাউন্টেড পদাতিক ট্রুপস ৩৫০ জন রাইফেলধারী সৈন্যকে সাজালেন রশিদের ইউনিট থেকে ধার নেওয়া ১২টি ট্রাকে। তারা মেজর মহিউদ্দিনের নেতৃত্বে প্রধান টার্গেট অভিযানে অংশ নেবে। শেখ মনির বাসায় অভিযানেও তার ২ ট্রাকে ২ প্লাটুন সৈন্য অংশ নেবে। মেজর রশিদের অবস্থান ছিল কোথায়? মেজর রশিদের প্রধান কাজ ছিল অপারেশন পরবর্তী অবস্থার সামাল দেওয়া ও সার্বিক রাজনৈতিক সমন্বয় সাধন। সে সরাসরি কোনো টার্গেট আক্রমণের দায়িত্বে ছিল না। তার ১৮টি কামান এয়ারপোর্টেই যথারীতি গোলা ভর্তি করে যুদ্ধাবস্থায় তৈরি করে রাখা হলো। কামানগুলোর ব্যারেল রক্ষী বাহিনী হেডকোয়ার্টার ও প্রধান টার্গেট শেখ সাহেবের বাসার দিকে তাক করা ছিল। প্রয়োজন মতো কমান্ডারের নির্দেশে টার্গেটের উপর সেই অবস্থান থেকে ভারী গোলা নিক্ষেপ করা হবে। ৩২ নং রোড এবং রক্ষী বাহিনীর হেডকোয়ার্টার রইল দূরপাল্লার কামানগুলোর রেঞ্জের মধ্যেই। শুধু একটি ১০৫ mm হাউটজার কামান আর্টিলারির মেজর মহিউদ্দিনের অধীনে প্রধান টার্গেটের পাশে লেকের ওপারে পজিশন করা হবে। ল্যান্সার ও টুফিল্ডের অন্যান্য জুনিয়র অফিসার বসদের নির্দেশে বিভিন্ন গ্রুপে অবস্থান নেয়। রক্তঝরা অপারেশনের সার্বিক দায়িত্বে বেঙ্গল ল্যান্সারের মেজর সৈয়দ ফারুক রহমান। অবাক ব্যাপার, ওই রাতে সমস্ত ঘটনার প্রস্তুতি চলছিল আর্মি ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিটের পাশেই, মাত্র কয়েকশো গজ দূরে। তারা সবাই তখন প্যারাকে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। অভিযান শুরু। রাতের অন্ধকারে সবাইকে তাজা বুলেট ইস্যু করা হলো। সবাই যার যার অস্ত্র নিয়ে তৈরি। স্টার্ট টাইম সকাল ৪টা। ল্যান্সারের সৈন্যদের অ্যামুনিশন ইস্যু করতে দেরি হচ্ছিল। ফারুক ছুটে গিয়ে ধমক দিয়ে কাজ ত্বরান্বিত করালো। ইতিমধ্যে বিভিন্ন গ্রুপ নিজ নিজ কমান্ডারের অধীনে আপন আপন টার্গেটের উদ্দেশ্যে ধানমন্ডির দিকে যাত্রা শুরু করে দিয়েছে। সৈনিকরা গড্ডালিকার মতো তাদের লিডারদের অনুসরণ করছে। তারা সামনে কি ঘটনা ঘটতে যাচ্ছে
তখনও কিছুই জানে না। শঙ্কা উত্তেজনায় সবাই কাঁপছে। মাঠে জমায়েত বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা পিপি প্যারেডে ছুটাছুটি করছিল। তারা অবাক বিস্ময়ে তাদের লাইনের একেবারে ভেতর দিয়ে ট্যাঙ্কগুলোর সদর্প যাত্রা অবলোকন করছিল। কেউ কেউ হাত নাড়ল, কিন্তু কেউ বুঝতে পারল না মাত্র কিছুক্ষণের মধ্যে তাদের দ্বারা কী ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে। ফারুক তার লিডিং ট্যাঙ্ক নিয়ে ক্যান্টনমেন্টের বড় রাস্তায় এসে এয়ারফোর্স হেলিপ্যাডের উল্টো দিকে একটি খোলা গেট দিয়ে অকস্মাৎ ডান দিকে মোড় নিয়ে পুরাতন এয়ারপোর্টে ঢুকে পড়লেন। তাকে অনুসরণ করছিল মাত্র 2টি ট্যাঙ্ক। বাকিরা পথ হারিয়ে কমান্ডারকে দেখতে না পেয়ে কিছুক্ষণ ইতস্তত করে সোজা এয়ারপোর্ট রোড ধরে ফার্ম গেটের দিকে অগ্রসর হতে থাকে। কমান্ডার ফারুক দ্রুত গতিতে যখন পুরাতন এয়ারপোর্টের পশ্চিম প্রান্তে উপনীত হন, তখন তাকে মাত্র একটি ট্যাঙ্ক অনুসরণ করছে। সেটাও বিকল হয়ে থমকে পড়ল। এতে ফারুক মোটেই ভীত হলেন না। তিনি এয়ারপোর্টের দেয়াল ভেঙে তার ট্যাঙ্ক নিয়ে রক্ষী বাহিনী হেডকোয়ার্টারের সামনে উপস্থিত হলেন। সেখানে সারি বেঁধে কয়েক শত রক্ষী বাহিনী সৈন্য অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে প্রস্তুতি গ্রহণ করছিল। একটি ট্যাঙ্কের যুদ্ধংদেহী উপস্থিতি দেখে তারা বেশ ঘাবড়ে গেল। তারা ফেলফেল করে ট্যাঙ্কের দিকে তাকিয়ে থাকলো। পরেরটুকু ফারুকের ভাষায় শোনা যাক। আমি আমার ট্যাঙ্ক চালককে নির্দেশ দিলাম, ধীরে ধীরে সামনে দিয়ে চলতে থাকো। ওরা আক্রমণ করলে সোজা ট্যাঙ্ক তাদের উপর তুলে গুঁড়িয়ে দেবে। এছাড়া আমার আর কিছু করবার ছিল না, কারণ ট্যাঙ্কের কামানে গোলা ছিল না। আমি অসহায়, কিন্তু ঘাবড়ে যাইনি। দেখলাম রক্ষীদের তরফ থেকে কোনো আক্রমণাত্মক রিয়াকশন নেই। তারা ভয় পেয়ে গেছে। আমি নিশ্চিন্তে এগিয়ে গেলাম মিরপুর রোড ধরে সাভারের দিকে, কারণ আমার ট্যাঙ্কগুলোকে সাভারের দিক থেকে রক্ষী বাহিনীর আক্রমণ রোধের জন্য মিরপুর ব্রিজের কাছে পজিশন নিতে বলেছিলাম। আমি দ্রুত ব্রিজের কাছে পৌঁছে কিছু ট্যাঙ্ক ওখানেই দেখতে পাই, কিন্তু রক্ষী বাহিনীর কোনো নড়াচড়া দেখতে পাই না। অগত্যা আমি আবার ট্যাঙ্কগুলো নিয়ে শেরেবাংলা নগরের দিকে ফিরে আসলাম। আবার রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে পৌঁছে দেখি সেখানে রক্ষী বাহিনীর অফিসাররা কনফারেন্স করছে। আমি সব ট্যাঙ্ককে তাদের দিকে ব্যারাল তাক করে রেখে আমি নিজে ট্যাঙ্ক থেকে নেমে গেলাম এবং তাদের দিকে অগ্রসর হলাম। এতগুলো ট্যাঙ্ক তাদের ঘেরাও করে ফেলেছে দেখে রক্ষী অফিসাররা ভীষণভাবে ভীত হয়ে পড়ল। তাদের কমান্ডিং অফিসার কর্নেল হাসান তো রীতিমতো কাঁপছিল। এমনিতেই বেচারা ছিল দুর্বল প্রকৃতির মানুষ। আমি রক্ষী কমান্ডার কর্নেল হাসানকে বললাম, সরকার পরিবর্তন হয়ে গেছে, আপনাদের এখন থেকে আর্মিতে ট্রান্সফার করা হয়েছে। আপনারা এখনো নির্দেশ পাননি? কর্নেল হাসান বললেন, ভাই সাহেব, আমি তো এসব কিছুই জানি না। তখন আমি তাদের টেলিফোন থেকে তাদের সামনেই সিজিএস ব্রিগেডিয়ার খালিদ মোশাররফকে ফোন করলাম। তাকে না পেয়ে ডাইরেক্টর মিলিটারি অপারেশন কর্নেল নুরুদ্দিনকে ফোন করলাম। ততক্ষণে অবশ্য রেডিওতে ঘোষণা শুরু হয়ে গেছে। নুরুদ্দিন সাহেবকে বললাম এদেরকে অবস্থাটা বুঝিয়ে দিতে। তার সাথে কর্নেল হাসানের কথা হলো। তিনি বুঝিয়ে বললেন, এখন অপেক্ষা করুন, চিফের কামরায় মিটিং চলছে, নির্দেশ পরে জানাবো। তখন প্রায় 8:30 বেজে গেছে। আমি রক্ষী বাহিনী ও তার অফিসারদের ওইভাবে আতঙ্কগ্রস্ত রেখে ট্যাঙ্ক নিয়ে 32 নম্বর রোডের দিকে ছুটে গেলাম। 32 নং রোডে আক্রমণ। ভোর 5:15। আক্রান্ত হয়েছে ধানমন্ডি এলাকার বিভিন্ন টার্গেট পয়েন্ট। চারিদিকে ছুটছে বুলেট, গোলাগুলির শব্দে সমগ্র এলাকা প্রকম্পিত। আক্রান্ত হয়েছে শেখ মনি ও সেরনিয়াবাদের বাসা। মেজর ডালিম ও রিসালদার মোসলেম উদ্দিনের নেতৃত্বে প্রায় একই সময়ে 2টি বাসা আক্রান্ত হয়েছে। তবে মূল টার্গেট শেখ সাহেবের 32 নং রোডের বাসার উপর আক্রমণ শুরু করতে কিছুটা বিলম্ব ঘটছিল। টেকনিক্যাল প্ল্যান অনুযায়ী সৈন্যদের পজিশন করতে এবং কামান মেশিনগান স্থাপন করতে সময় লাগছিল। হামলাকারীদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি ও বিভ্রান্তির জন্য কিছুটা সময় নষ্ট হয়। আনুমানিক 5:30টার দিকে রাষ্ট্রপতি ভবনে আক্রমণ শুরু হয়ে যায়। প্রথমে গেটে ঢুকতে গিয়েই গোলাগুলির সূত্রপাত হয়, তারপর তা প্রবল আকার ধারণ করে। রাষ্ট্রপতি ভবন থেকে পুলিশ গার্ডরা অবিরাম গুলি চালিয়ে সেনাদের আক্রমণে বাধা দিতে থাকে। এই সময় শেখ সাহেব নিচে বারান্দায় বেরিয়ে আসেন এবং পুলিশদের ফায়ার বন্ধ করতে বলেন। এতে আক্রমণকারী সৈন্যরা বিনা বাধায় বাড়িতে ঢোকার সহজ সুযোগ পেয়ে যায়। শেখ সাহেব যখন গোলাগুলির মধ্যে আক্রান্ত ছিলেন, তখন তিনি বাসা থেকে বিভিন্ন দিকে ফোন করতে সক্ষম হয়েছিলেন।
তিনি তার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিলকে ফোনে পেয়েছিলেন। তাকে বলেন, জামিল, তুমি তাড়াতাড়ি আসো, আর্মির লোক আমার বাসা আক্রমণ করেছে, শফিউল্লাহকে ফোর্স পাঠাতে বলো। জামিল ফোন পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে তার প্রাইভেট লাল কার হাঁকিয়ে ছুটে যান 32 নং রোডে, কিন্তু সৈন্যদের গুলিতে বাসার কাছেই তিনি নিহত হন। জেনারেল শফিউল্লাহকেও তিনি ফোন করেছিলেন, হয়তো পাচ্ছিলেন না। একসময় শফিউল্লাহই তাঁকে পেয়ে যান। শেখ সাহেব বললেন, শফিউল্লাহ, আমার বাসা তোমার ফোর্স অ্যাটাক করেছে, কামালকে হয়তো মেরেই ফেলেছে, তুমি তাড়াতাড়ি ফোর্স পাঠাও। শফিউল্লাহ বললেন, স্যার, ক্যান ইউ গেট আউট, আই এম ডুইং সামথিং। এরপর তার ফোনে আর তাঁর সাড়া পাওয়া যায়নি। শফিউল্লাহ ফোনে গোলাগুলির শব্দ শুনতে পান। তখনও বেলা আনুমানিক 5:50। শফিউল্লাহ বিভিন্ন দিকে ফোন করতে থাকেন। প্রথমেই তিনি ফোন করেন 46 ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিলকে। তাকে প্রথম বেঙ্গল ও চতুর্থ বেঙ্গল রেজিমেন্ট মুভ করতে বলেন। শফিউল্লাহ অবশ্য সাফায়েত জামিলকে বেশ কিছুক্ষণ আগেই 5:15টার দিকেই ট্রুপস মুভ করতে বলেছিলেন, কারণ ধানমন্ডির দিকে ট্যাঙ্ক মুভমেন্টের খবর তিনি আনুমানিক 5:15টার দিকে গোয়েন্দা প্রধান কর্নেল সালাউদ্দিন মারফত প্রথম অবগত হন। কিন্তু তার নির্দেশ সত্ত্বেও সাফায়েত জামিল তখনও কোনো অ্যাকশন নেয়নি। অন্যদিকে সাফায়েত জামিল বলেছে, শফিউল্লাহ আমাকে কোনো নির্দেশ দেননি, তিনি শুধু বিড়বিড় করেছেন, কেঁদেছেন, কোনো অ্যাকশন নিতে বলেননি। শেখ সাহেবের ফোন পাওয়ার পর আবার তিনি সাফায়েতকে ফোন করেন, কিন্তু তাকে আর ফোনে পাওয়া যায়নি। ফোনের রিসিভার তুলে রাখা হয়েছিল। অগত্যা শফিউল্লাহ খালেদ মোশাররফকে ফোন করে তাকে তাড়াতাড়ি তার বাসায় চলে আসতে বলেন। খালেদ পায়জামা পরে তার গাড়ি নিয়ে ছুটে আসেন। শফিউল্লাহ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে 46 ব্রিগেড হেডকোয়ার্টারে পাঠালেন সাফায়েত জামিলকে দেখতে সে কি করছে। 46 ব্রিগেড থেকে কেন কোনো ট্রুপ মুভ করছে না শফিউল্লাহ বুঝতে পারছিল না, যদিও তখন অনেক দেরি হয়ে গেছে। এরপর শফিউল্লাহ বিভিন্ন দিকে উদ্ভ্রান্তের মতো বিভিন্ন জনকে ফোন করতে থাকেন। এয়ার চিফকে, নেভাল চিফকে, জিয়াউর রহমানকে, আমাকেও তিনি ফোন করেন। সময় দ্রুত গড়িয়ে যায়। মোদ্দা কথা, তিনি সব কিছুই করলেন বটে, কিন্তু রাষ্ট্রপতির সাহায্যার্থে একটি সৈন্যও মুভ করাতে পারলেন না। সকাল 6 ঘটিকা, রেডিও বাংলাদেশ। ভেসে আসলো মেজর ডালিমের বজ্রকণ্ঠের ঘোষণা, স্বৈরাচারী শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। হতভম্ব বাংলাদেশ, বিনা মেঘে বজ্রপাত। কিংকর্তব্য বিমূঢ় শফিউল্লাহ, তাহলে কি তার নির্দেশ কেউ মানল না? তিনি কি সংবাদ শুনে ভেঙে পড়েছিলেন? তিনি কি নির্দেশ দিতে ইচ্ছাকৃতভাবে দেরি করেছিলেন, নাকি তিনি অসহায় ছিলেন?